হাতে কখন যে জীবন চলে যাবে এইটারও নিশ্চয়তা নেই, তাই সবার দিকে শকুনের চোখ রাখতে হয়। আজ আমরা নিয়ে এসেছি এক গ্যাংস্টারের গল্প, যে অনেকবার মৃত্যুর মুখে পড়েছিল কিন্তু মৃত্যু তাকে যায়নি। তাহলে আর কথা না বাড়িয়ে থাগ লাইফ মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই রাঙারাভা শক্তিভেল, যাকে সবাই শক্তি বলে ডাকে, তাকে দেখানো হয়। গল্পের মূল চরিত্রও তিনি। শক্তি একজন গ্যাংস্টার। দীর্ঘদিন গ্যাংস্টার হয়ে মৃত্যুর সাথে তিনি লড়াই করে যাচ্ছেন, কিন্তু কখনো হাল ছাড়ছেন না। এরপর গল্প শিফট করে দেখানো হয় 1994 সালের ওল্ড দিল্লির এক বস্তিকে, যেখানে দুই ছোট ভাই বোন বাবার সাথে পেপার বিলি করতে এসেছিল। সে একই বস্তিতে বসবাস করে গ্যাংস্টার শক্তি এবং তার দল। সেদিন অন্য গ্যাংস্টার, যার নাম সাদানন্দ, সে সেটেলমেন্ট করতে আসে শক্তির কাছে। শক্তিও সেই সেটেলমেন্টে সায় দেয়। সবকিছুই ঠিকঠাক। সাদানন্দ বস্তি থেকে চলে গেলে পুরো পুলিশ ফোর্স বস্তি ঘিরে ফেলে, যা দেখে শক্তি বুঝতে পারে এটা সাদানন্দের কাজ। তাই নিজেরাও পুলিশের মধ্যে লড়াইয়ের সাথে প্রস্তুতি নিতে থাকে। সেই সময় দুই ভাই বোন ওমর এবং চান্দা সহ তার বাবা সেই বিল্ডিং এ পেপার বিলি করে। এর মধ্যে তাদের বাবা শক্তির রুমে পেপার দেওয়ার সময় দরজায় নক করলে ভেতরের এক গ্যাং মেম্বার ভেবে নেয় হয়তো পুলিশ, তাই দরজার দিকে করে বন্দুক চালায়। তখন ওমর এবং চান্দার চোখের সামনেই তাদের বাবা মারা যায়। শুরু হয় তখন পুলিশ আর গ্যাং এর মাঝে বন্দুক যুদ্ধ। ওমর তখন তার মৃত বাবার কাছে এসে কান্না করে। তার শক্তির চোখে পড়লে ওমরকে নিয়ে বাইরে যায়। এতে ওমর এবং চান্দা আলাদা হয়ে যায়। এর মধ্যেই ওমরকে নিয়ে শক্তি বাইরে যেতে থাকলে এক পুলিশের সম্মুখীন হয়। তখন পিস্তলের সামনেও ভয় করে না শক্তি, আরো গুলি চালাতে বলে। পুলিশ একটা গুলি চালালে তা শক্তির বুকে লাগে। সেই সময় শক্তির গ্যাং মেম্বার শক্তি সহ ওমরকে সেখান থেকে তুলে নিয়ে সেফ জায়গায় আসে। সেখানে শক্তি বাচ্চা ওমরকে জিজ্ঞেস করে, তোর বাবাকে মেরেছে কে? তাকে তুই দেখেছিস? ওমর জানায়, হ্যাঁ, ভেতর থেকে আপনার এক লোক পুলিশ ভেবে বন্দুক চালিয়ে মেরেছে। শক্তি এরপর জিজ্ঞেস করে, তোর আর কে আছে? ওমর জানায়, চান্দা আমার ছোট বোন, তাকেও হারিয়ে ফেলেছি। এটা শুনে আফসোস করে শক্তি। পরের দিন বস্তি ঠান্ডা হলে বোন চান্দাকে খুঁজতে গেলে কোথাও পায় না ওমর। শক্তি তার বাবাকে কবর দিতে দিতে বলে, যত বছরই লাগুক তোর বোনকে খুঁজে বের করবই। এখন থেকে তুই আমার সাথেই থাকবি। এরপর সিন শিফট করে দেখানো হয় 2016 সাল, যেখানে রানু নামে একজনের কাছে আসে শক্তির ভাই মানিক চামের মেয়ে শান্তি। এসে জানায় সে প্রেগনেন্ট। রানু তখন এই কথাতে পাত্তাই দেয় না। এতে শান্তি বাড়ি এসে সুইসাইড করে বসে। ওইদিকে জানা যায় রানু হচ্ছে সাদানন্দের ভাগ্নে। সাদানন্দ এটাও জানে শক্তির পরিবারের লোক তার ভাগ্নের কারণে মারা গেছে। ভাগ্নেকে সে সহজে ছাড়বে না, তাই মিনিস্টারকে ফোন দেয় ব্যাপারটা সামলানোর জন্য। ভাগ্নেকেও পাঠায় সেফ জোনে। পথের মধ্যেই আর্মি ড্রেস পরে কিছু লোক রানুর সামনে আসলে রানু ভাবে হয়তো মিনিস্টার পাঠিয়েছে, তাই কোনো কিছু না ভেবেই সে গাড়িতে উঠে পড়ে। তখন সাদানন্দ ফোন দেয় রানুর সাথে চেলাকে। তারপর খোঁজ নিতে থাকে রানুর। চেলা জানায় রানু এখন মিনিস্টারের লোকের গাড়িতে উঠেছে। এইটা শুনে চমকে ওঠে সাদানন্দ, কারণ মিনিস্টার তো তার সাথেই বসে। এসবের কিছুই কিনা সে জানে না, তাই বুঝতে পারে যে এসব শক্তি করেছে। তাহলে রানু কার গাড়িতে উঠল? হ্যাঁ, সেই ছোট্ট ওমর এখন বড় হয়ে গেছে, আর সেই রানুকে তার গাড়িতে তুলেছে। তারপর সবাইকে চক্কর লাগিয়ে রানুকে তাদের আস্থানায় নিয়ে আসে ওমর। সেখানে এক সময় সাদানন্দ চলে আসে আর বলে, শক্তি বুড়ো হয়ে গেছে, তাই এখন তোমরাই সব দেখবে। এই যাত্রায় আমার ভাগ্নেকে ছেড়ে দাও। সেই সময় সেখানে চলে আসে শক্তি। তারপর সাদানন্দের কোনো কথা না শুনে তার সামনেই গুলি করে মেরে ফেলে রানুকে। এরকম সবার সামনে মারায় পুলিশ ধরতে আসে শক্তিকে। শক্তি তখন পরিবারের সবাইকে সাবধানে থাকতে বলে। কাজ কামে সব দায়িত্ব বড় ভাই মানিক চামের উপর না দিয়ে ওমরের উপর দেয়। ওমর প্রথমে দায়িত্ব না নিতে চাইলেও শক্তির কথাতে না করতে পারে না। তো শক্তি জেলে চলে গেলে ওমরকে সবকিছুর দায়িত্ব দেওয়ার ব্যাপারটা অনেকে মেনে নিতে পারে না। এমনকি মানিক চামও ওমরকে বলে, ভেবেছিলাম বড় ভাই হিসেবে আমাকে দায়িত্ব দেবে, দিল কিনা তোমাকে। সবার সামনে আমাকে সে অপমান করলো। ওমর তখন বলে, তাই তো আমার উপর দিলেও আমি সব দেখবেন। এরপর শুরু হয় ওমরের দায়িত্ব। ওইদিকে শক্তি অবসর সময় কাটায়, এদিকে ওমর সবকিছু হ্যান্ডেল করে। এর মধ্যেই জেলখানায় এক মহিলা দেখা করতে আসে শক্তির সাথে। সেই মহিলাকে যৌবনকালে এক বার থেকে শক্তি বাঁচিয়েছিল ওমরের বোন চন্দা ভেবে, যার নাম আসলে ইন্দ্রাণী। অনেকদিন পর ইন্দ্রাণীর দেখা পেয়ে রোমান্স শুরু করে শক্তি। ওইদিকে সাদানন্দের সাথে বিজনেস ডিল করে অমর এবং মানিকচাম, যা জানার পরে শক্তি অনেক রেগে যায়। তাই তাদেরকে ডেকে বিভিন্ন কথা শোনায়। তখন অমর জানায়, তার সাথে একত্রে কাজ করলে অনেক কিছু আমরা করতে পারবো। গ্যাং ওয়ারও শেষ হবে, এমনকি আপনি জেল থেকেও মুক্তি পাবেন।
তারপরেও এই ডিলে অসন্তোষ প্রকাশ করে শক্তি। বড় ভাই মানিকচাঁদকেও অনেক কথা শোনায়। তখন মানিকচাঁদ বাইরে চলে আসে। কিছুক্ষণ পর অমরও চলে আসে। এরপর অমর বাড়িতে আসলে শক্তির ওয়াইফ জেবা জানায়, মাঙ্গাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। শেষবার সে শিভাগুরুর ছেলের সাথে ছিল। মাঙ্গাই হচ্ছে শক্তির মেয়ে। এইটা শুনে ওমর শিভার ছেলেকে ধরে। সে জানায়, কিছু জানি না। এর মধ্যে এক পার্টিতে মাঙ্গাইয়ের খোঁজ পায় অমর। সেখানে গিয়ে দেখে মাঙ্গাই মন খারাপ করে আছে। এজন্য শিভার ছেলেকে থ্রেট করতে থাকে অমর, কারণ সে মাঙ্গাইকে নিয়ে বের হয়েছিল। থ্রেটের এক পর্যায়ে মাঙ্গাই জানায়, আমি তাকে ভালোবাসি, কিন্তু বাবা মেনে নেবে না, এজন্য মন খারাপ করে আছি। মাঙ্গাই ওমরের কাছে তাদের ভালোবাসার এই পূর্ণতার ব্যবস্থা করে দিতে বলে, যেটাতে না করতে পারে না অমর। পরের দিন সাদানন্দের আদেশে জেল থেকে মুক্তি দেওয়া হয় শক্তিকে। তাই শক্তি এবার অমরকে জানায়, সাদানন্দের সাথে ডিল করে ভালোই করেছ। তো শক্তি জেল থেকে ছাড়া পেয়ে আগে নিজ বাড়িতে না গিয়ে ইন্দ্রাণীর কাছে আসে। আর চলে দুজনের রোমান্স। ইন্দ্রাণীর সাথে রোমান্স করা শেষ হলে শক্তি বাড়ি ফেরে, কিন্তু সবাইকে দেখলেও সে মেয়ে মাঙ্গাইকে দেখে না। অমর জানায়, সে শিভার ছেলের সাথে। তাই কিছুটা রাগেই মাঙ্গাইয়ের কাছে যায়। মাঙ্গাই তখন পায়ে পড়ে বাবার সামনে ভালোবাসা জাহির করে, আর বাবাও তার মেয়ের এই ভালোবাসা মেনে নেয়। সাথে জানায়, শিভাগুরু তো আমাদেরই লোক, তার সাথেই তোমাকে বিয়ে দেব, কিন্তু তার আগে তোমার মায়ের সাথে কথা বলতে হবে। শক্তি এতক্ষণ পর যে তার ওয়াইফ জেবার সাথে দেখা করতে যায়। জেবা তখন রাগ দেখায়, কারণ জেল থেকে সে একবারও খবর নেয়নি তার। শক্তি তখন কোনোভাবে জেবাকে ম্যানেজ করে মাঙ্গাইয়ের ভালোবাসার কথা জানায়। জেবাও এতে রাজি হয়। তাই শক্তি এবার শিভাগুরুকে ডেকে বিয়ের কথা বলে। শিভাগুরু জানায়, এইটা তো আমার জন্য পরম পাওয়া। তো ধুমধাম করে মাঙ্গাইয়ের বিয়ে হয়। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্স এর মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাইরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। এজন্য মাঙ্গাই ধন্যবাদ দেয় ওমরকে। বিয়ের পরের দিন দল বল নিয়ে শক্তি কাজে ফিরলে দুই গাড়ি হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে অনেকে মারাত্মক আহত হয়, কিন্তু শক্তি লড়াই থামায় না। লড়াই করা সবাইকে শেষ করে হাসপাতালে অ্যাডমিট হয়। হাসপাতালে তখন ইন্সপেক্টর জয় রয়েপ্পা অ্যাটাকের ব্যাপারে জানতে আসলে মানিকচাঁদ ইন্সপেক্টরকে অন্যত্র ট্রান্সফারের ব্যবস্থা করে, কিন্তু ইন্সপেক্টর এসবের তোয়াক্কা করে না। আরো জানায়, আমার হাত থেকে কোনো গ্যাংই বাঁচবে না। এই বলে চলে গেলে অমর হাসপাতালে দেখা করতে আসে শক্তির সাথে। শক্তি তখন জিজ্ঞেস করে, আজ কাজে যাওয়ার সময় তোকে পাইনি, কোথায় ছিলি তুই? এইটা শুনে অমর উল্টো বলে, এই অ্যাটাকের পেছনে আমার হাত আছে সেইটা ভাবছেন নাকি? শক্তি জানায়, গ্যাংদের কাউকে বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো কাউকে মারতে পারে। এইটা শুনে কষ্ট পায় অমর। তখন অমর জানায়, হাসপাতালে ছিলাম। হাসপাতালে কেন ছিল সেটা নিয়েও জেরা করলে জেভা জানায়, আমার সাথে হাসপাতালে গিয়েছিল অমর। তখন সিন শিফট করে সাদানন্দের কাছে নিয়ে গেলে জানা যায় অ্যাটাকটা আসলে করেছে রানুর বড় ভাই দীপক। দীপক তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু সাদানন্দ এই জন্য দীপককে অনেক কথা বলে, কারণ সদ্য সে শক্তির গ্যাংদের সাথে একটা সুসম্পর্ক করেছিল। এদিকে অমরকে সন্দেহ করায় অমরের কাছের দুজন জানায় এটা ঠিক হয়নি। যার উপর একবার সন্দেহর চোখ পড়ে তার জীবনে কালো অধ্যায় নেমে আসে।
আর এই কালো অধ্যায় শেষ হয় নিজে শেষ হওয়ার মধ্য দিয়ে, নয়তো সন্দেহকারীকে শেষ করার মাধ্যমে। অর্থাৎ নিজেদের লোকেরাই শক্তি এবং অমরের মাঝে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে, এতে তারা সফলও হয়। পরের দিন শক্তি তার ভুল বুঝতে পেরে অমরকে সরি জানায়, কিন্তু শক্তি কোনো জবাব না দিয়ে গাড়ি থেকেই নেমে চলে আসে। সেখানে মানিকচাঁদ তাকে সান্ত্বনা দেয়, সাথে আরো আগুনে ঘি ঢালে। এমনকি অমরকে মনে করতে বলে তার বাবা কিভাবে মারা গিয়েছে। অমর জানায়, আমার দাদা জানিয়েছে, পুলিশ ভেবে গুলি করেছে। মানিকচাঁদ জানায়, ভুল। শক্তিভেল জানতো ওখানে পুলিশ নয়, পেপারওয়ালা এসেছে, তাই পেপারওয়ালাকে গুলি চালিয়ে নিজেকে সেফ রেখেছে। এটা শুনে শক্তির প্রতি অমরের ক্ষোভ আরো বেড়ে যায়। রাতে ছোটবেলার স্মৃতিও মনে করতে থাকে অমর। পরের দিন শক্তি তার লোক মাউন্ট কৈলাসের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে মাউন্ট কৈলাসে মান্নাত করেছিল। কিন্তু যাওয়ার আগে ওয়াইফ চিন্তিত হয়ে পড়ে। শক্তি জানায়, চিন্তা করো না, কিছু হবে না। তো মাউন্ট কৈলাসে যাওয়ার পরেই অমর বাদে অন্যরা মারতে আসে শক্তিকে, যেখানে থাকে ভাই মানিকচাঁদও। শক্তি একের পর এক গুলি খেয়েও তাদের সাথে লড়তে থাকে এবং অট্টহাসিও দেয়। এর মধ্যে সেখানে অমর আসলে মুখ একদম বন্ধ হয়ে যায় শক্তির, তাই কাছে গিয়ে অমর চেক করতে থাকে বেঁচে আছে কিনা। তখন শক্তি গলা চেপে ধরে অমরের, অমরও শক্তির গলা চেপে ধরে। শক্তি তখন অমরকে বিশ্বাসঘাতক বললে অমর পাহাড় থেকে শক্তিকে ফেলে দেয়। এরপর দিল্লি ফিরে অমর আগে যায় ইন্দ্রাণীর কাছে, তারপর সে ইন্দ্রাণীকে নিজের রক্ষিতা করে নেয়। ওইদিকে গ্যাং মেম্বার শক্তিভেলের সফর সঙ্গীর একজনকে জিজ্ঞেস করে দাদা কেমনে মারা গিয়েছে। সে জানায় পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে, কিন্তু এই কথা কেউ বিশ্বাস করতে না চাইলে সেখানে অমর উপস্থিত হয়ে জানায়, আমি মেরেছি শক্তিকে, কি করবে এখন করুক। এই শক্তিভেলের সাম্রাজ্য এখন আমার, আমি এখন সবকিছু। এইটা শুনে অমরের কাছের লোক বন্দুক চালিয়ে এতে সম্মতি দেয়, কারণ তারা প্ল্যান করেই তো শক্তিকে সরিয়েছে। তাহলে কি শক্তির চ্যাপ্টার ক্লোজড? কি মনে হয়? সাথে থাকুন, এখনো অনেক কিছু বাকি। গুলি খেয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়েও মারা যায় না শক্তি। উঠে নিজের শরীর থেকে বুলেট বের করে হাঁটতে থাকলে বরফের ঝড়ের মধ্যে পড়ে। সেই ঝড়ে গুরুতর আহত হয়ে শক্তি চলে আসে নেপালের একটা বৌদ্ধ আশ্রমে। সেখানে 2 বছর চিকিৎসা করে ওয়াইফ এবং মেয়ের জন্য বাড়ি ফেরে শক্তি। এদিকে 2 বছর পর শক্তি ফিরে আসায় এলাকায় হইচই শুরু হয়, পুলিশও খোঁজে শক্তিকে। এদিকে যারা শক্তিকে মারার চেষ্টা করেছিল তারা পড়ে যায় আতঙ্কে। এর মধ্যেই একজন হেলিকপ্টার নিয়ে পালাতে চাইলে সেই হেলিকপ্টারের পাখার সাথে তাকে মেরে ফেলে। তখন সেখানে অন্যজন নিজ থেকে বন্দুক ধরে সুইসাইড করতে চাইলে তা আটকায় শক্তি, আর জিজ্ঞেস করে আমার ওয়াইফ কোথায়। সে জানায় শিবাগুরুর সাথে আছে, আমি নিয়ে যেতে পারবো। এদিকে মানিকচাঁদ এবং অমর তাদের সঙ্গী সাথীর 2 জন মারা যাওয়াতে চিন্তায় পড়ে। মানিকচাঁদ বলে এবার আমাদের রক্ষা নেই, কিন্তু ভিন্ন কথা বলে অমর। সে জানায় হয় আমরা তাকে মারবো, নয় সে আমাদের মারবে। তার আগে সে যেখানে এখন আছে সেখানে পাত্রস লোক নিয়ে রেডি আছে। শক্তি এবার পাত্রসের লোকজনের সম্মুখীন হয়, তারপর সব লোকদের মেরে পাত্রসের মুখোমুখি হয়। এই পাত্রস ছিল শক্তিভেলের খাস লোক, কিন্তু এখন কিনা দুজন দুজনের চিরশত্রু। তো দুজন দুজনের সাথে লড়াই শুরু করে দেয় এবং লড়াই হেরে যায় পাত্রস। শক্তি এবার ওয়াইফের কাছে যেতে যেতে জানতে পারে সে নিখোঁজ হওয়ার পর তার ওয়াইফ জেভা থানায় গিয়েছিল কেস করতে, কিন্তু কেউ কেস নেয়নি। সারাদিন থানাতে থাকলে শিবাগুরু নিয়ে যায়, কিন্তু পথের মধ্যে তারা অ্যাক্সিডেন্টের শিকার হয়। সেই থেকে জেভা শিবাগুরুর বাড়িতেই থাকে। শক্তি শিবাগুরুর বাড়িতে আসলে মাঙ্গাই 2 বছর পর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে, জানায় তার এক ছেলেও হয়েছে। তখন শক্তি জেভার খোঁজ করলে মাঙ্গাই জানায় মা কাউকে চিনতে পারে না, সারাদিন নিশ্চুপ থাকে, আপনাকেও চিনতে পারবে না। এইটা শুনে আকাশ থেকে যেন পড়ে শক্তি। তারপর শক্তি জেভার কাছে গেলে জেভা সত্যি চিনতে পারে না। শক্তি তখন অনেক বোঝানোর চেষ্টা করলেও সেটাতেও কোনো লাভ হয় না, তাই প্রচন্ড রাগ দেখায় মানিকচাঁদ এবং অমরের ওপর। ওইদিকে পাত্রসের মারা যাওয়ায় মানিকচাঁদ আরো চিন্তায় পড়ে যায়, কিন্তু অমর কোনো চিন্তা করে না। সে বলে যা হবে দেখা যাবে। সেই সময় সেখানে ইন্দ্রাণীকেও দেখা যায়, কারণ ইন্দ্রাণীকে অমর রক্ষিতা করে রেখেছে। শক্তি এবার ইন্দ্রাণীর খোঁজ নিতে একজনের কাছে আসলে জানতে পারে ইন্দ্রাণীকে অমর নিয়ে গিয়েছে। এটা শুনে শক্তির মাথা আরো গরম হয়, কিন্তু সেই সময় পুলিশ তাকে ধরে। ওইদিকে শক্তি ফেরার পথে ইন্দ্রাণী মাতাল হয়ে যায়। তখন তার কাছে এসে অমর বলে আমি তোমাকে শুরু থেকে ভালোবাসি, কিন্তু শক্তিভেল তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এখন শক্তিভেল ফিরে এসেছে, তুমি কার কাছে থাকতে চাও বলো। ইন্দ্রাণী চুপচাপ থাকলে অমর জানায় হয় শক্তি বাঁচবে না হয় আমি। ওইদিকে শক্তিকে পুলিশ ধরে নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করতে আসে রয়াপ্পা, যে আরো একবার শক্তির কাছে গিয়েছিল যখন সে হসপিটালে ছিল। তো শক্তি জিজ্ঞেস করে কি চাও আমার কাছে। জয় জানায় শক্তি, অমর, মানিকচাঁদ, সাদানান সহ যারা এদের সাথে সরকারি অফিসার হয়েও কাজ করে তাদের হিসাবপত্র চাই আমি। এসব বলার পর জয় শক্তিকে জিজ্ঞেস করে
আপনি কি চান? শক্তি জানায় 48 ঘন্টা। 48 ঘন্টা সময় দিলে সব বলবে কিনা এটা জানতে চাইলে শক্তি জানায় সে বলবে। এই বলে চলে যায়। তখন অন্য পুলিশ জয়কে বলে, ওকে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? জয় জানায়, শক্তির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছি, সেই আগুন এখন অমরের মাঝেও লাগাবো। এর মধ্যে সাদানন্দ মারা যায়। অনেকদিন ধরেই অসুস্থ ছিল সে। সাদানন্দ মারা গেলে রানুর মা বড় ছেলে দীপককে জানায় এই সাম্রাজ্য এখন তাকেই সামলাতে হবে। সাদানন্দের দিন শেষ। দীপক পাওয়ার পেয়ে আগে ভাইয়ের মৃত্যুর বদলা হিসেবে শক্তিভেলকে মারতে চায়। শক্তিভেল তখন মানিকচামকে টার্গেট করে। ফোনে মার্ডারের হুমকি দিলে মানিকচাম গাড়ি নিয়ে অমরের দিকে যেতে থাকে। কিন্তু সেই গাড়ির ভেতর থেকেই শক্তি বের হয় আর মানিকচামকে বের করে ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে গুলি চালিয়ে মারে। মেরে ফেলার আগে বলে, আমার পাওয়ার তুই চাইতে গিয়ে বড্ড ভুল করেছিস। একে একে সবাইকে মারলে বাকি থাকে অমর। সেই অমরের কাছে আসে পুলিশ অফিসার জয় রায়াপ্পা। এসে শক্তিকে বলা ওই কথাগুলো অমরকেও বলে, সাথে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চায়। কিন্তু অমর জানায়, তুমি শক্তিকে মারো, আমাকে দেওয়া সব সুযোগ সুবিধা আমি তোমাকে দেব। মানে পুলিশকে পাত্তাই দেয় না অমর। ওইদিকে দীপক লোক পাঠায় অমরের বাড়িতে বোম লাগানোর জন্য, কারণ অমর তার ভাইকে ধরে নিয়েছিল। সেই সময় অমর বাড়ি এসে ইন্দ্রাণীকে রেডি হতে বলে আর জানায় তারা বিদেশে যাচ্ছে। সেই সময় পাশের কফি শপ থেকে ইন্দ্রাণীকে ফোন দেয় শক্তি। ফোন দিয়ে আসতে বলে কফি শপে। একদিকে অমর রেডি হতে বলে, অন্যদিকে শক্তি ডাকে ইন্দ্রাণীকে। তাই দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় সে। এক সময় ঠিক করে সে ঘরেই থেকে যাবে। তখন অমর একাই বেরিয়ে যায়। সেই সময় ইন্দ্রাণী দেখে অমর ভুল পাসপোর্ট নিয়ে গেছে, তাই ডাকে। কিন্তু ডাক অমরের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তখন দীপক বম ব্লাস্ট করার নির্দেশ দেয়। এতে পুরো বিল্ডিং ব্লাস্ট হয়ে যায়, যেটার ঝাঁকি গিয়ে লাগে শক্তি শরীরেও। শক্তি তখন ইন্দ্রাণীকে খুঁজতে দ্রুত চলে আসে বিল্ডিং এ। আসে অমরও, কিন্তু অমরকে সেই সময় দীপকের লোকজন ধরে নিয়ে যায়। এদিকে বিল্ডিং এর মধ্যে ইন্দ্রাণীকে খুঁজলে একটা দেওয়াল এসে পড়ে শক্তির ওপর। শক্তি সেখানে আটকে গেলে জয় এসে বাঁচিয়ে বাসায় নিয়ে যায়, কারণ ঘরে তার ডিভোর্সি ওয়াইফ ডাক্তার, যার নাম আনা। আনা ঘরে প্রাথমিক সেবা দিলে শক্তি কিছুটা সুস্থ হয়। তারপর চোখ গিয়ে পড়ে দেওয়ালের এক ছবিতে। ছবিটা হচ্ছে জয়ের বাবা, যার সম্মুখীন শক্তি হয়েছিল 1994 সালের এই বস্তিতে। শক্তি ছবি দেখে স্মৃতিচারণ করতে থাকলে আনা জানায়, তিনি আমাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, তারপর ভালো জায়গায় পড়িয়ে ডাক্তার বানিয়েছেন, এমনকি তার ছেলের সাথে বিয়েও দিয়েছেন। ডিভোর্সের পরেও এই ঘরেই আছি। আনার কাছে এসব কথা শুনে জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি চন্দা? চন্দা নাম শুনে বিস্মিত হয়ে যায় আনা। তারপর শক্তি জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের নাম কি অমর? অমর কথা শুনে চমকে ওঠে আনা, তাই জিজ্ঞেস করে, আমার ভাই অমর কই? সে কি এখনো বেঁচে আছে? অর্থাৎ সেই হচ্ছে চন্দা। সেই সময় অমরকে দেখানো হয়। দীপক অমরকে ধরে নিয়ে আসে ওই আস্তানাতেই, যেখানে রানুকে মারা হয়েছিল। তো সেখানে দীপক অমরকে জানায়, এদিকে তুই মারা যাবি আজ, ওইদিকে তোর ভাই শক্তি। সেই সময় দেখা যায় শক্তিকে মারাতে পুলিশের বাড়িতেও গুন্ডা চলে এসেছে। দুই দিকে দীপক সহ তার গুন্ডারা অমর এবং শক্তির হাতে মার খেয়ে পরাস্ত হয়। সবাই শেষ হলে শক্তি অমরকে ফোন দিয়ে ওই বাড়িতে আসতে বলে, যেখানে তার বাবা মারা গিয়েছিল। অমর সেখানে এসে আগে শক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। তারপর চলে দুজনের তুমুল লড়াই। কেউ কাউকে ছাড় দিতে চায় না। পর্যায়ে অমর জানায়, আমার আপনার উপর ক্ষোভ, কারণ আপনি সেদিন মিথ্যা বলেছিলেন, আমার বাবাকে সেদিন আপনি মেরেছিলেন। এটা শুনে শক্তি জিজ্ঞেস করে, কে বলেছে? অমর জানায়, মানিকচাম সহ সবাই এই কথা বলেছে। শক্তি তখন বলে, এইটা মিথ্যা। এই বলে অমরের কাছ থেকে বন্দুক কেড়ে নেয়। সেখানে সেই সময় চন্দাও চলে আসে। চন্দা আসাতে শক্তি অমরকে বলে, তোর কাছে ওয়াদা করেছিলাম একদিন চন্দাকে তোর জীবনে ফিরিয়ে দেব। দেখ, সে চলে এসেছে। কিন্তু চন্দার ফিরে আসাতে বড্ড দেরি হয়, কারণ অনেক আঘাতের কারণে অমরের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। চন্দা তখন দৌড়ে অমরের কাছে আসলে অমর তো তার বোন চন্দার দেখা ঠিকই পায়, কিন্তু সেটা দীর্ঘ হয় না। বোনকে দেখা মাত্রই মারা যায় অমর। শক্তি তখন নিজেকে দোষী মনে করে। এরপর সব ছেড়ে শক্তি চলে আসে জেভার কাছে, অপেক্ষা করে কখন জেভা তাকে চিনবে। আর এখানে শেষ হয় থাগ লাইফ।